আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমরা সবাই জানো যে ডিসেম্বর থেকে মানে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের অ্যানুয়াল এক্সাম হবে। তো তোমাদের আজকে আমি সিলেবাসটা দিয়ে দেবো অ্যানুয়াল এক্সামের জন্য, যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে পড়বে। সবগুলো দেবো না, কারণ তোমাদের অনেক চাপ হয়ে যাবে। তো যে চ্যাপ্টারগুলো আমি দেবো তোমাদেরকে সেইগুলোই ভালো করে পড়ো। টেক্সট বই থেকে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আর কালকে যে আমি রুটিনটা দিয়েছি তোমাদের, সেটা হচ্ছে এই মাসে মানে এই নভেম্বর থেকে 15ই নভেম্বর থেকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত আমি কোন কোনগুলো পড়াবো, কোনগুলো আলোচনা করব সেটা। আর আজকে আমি আরও একটা সিলেবাস দেবো, সেটা হচ্ছে তোমাদের অ্যানুয়াল এক্সামের সিলেবাস। অ্যানুয়াল এক্সামের জন্য কোন কোনগুলো তোমরা পড়বে। পুরো বইটা দিয়ে দিলে তোমরা এই কয়েকটা দিনে পড়তে পারবে না, তাই না? তো সেই জন্যেই তাছাড়া তোমাদের যেহেতু 90 নম্বরের এক্সাম হবেও না, সেজন্যই আমি কিছুটা কমিয়ে দেবো। আর যে যে চ্যাপ্টারগুলো বলবো সেগুলোই ভালো করে পড়বে তোমরা, তাহলেই হবে। আর যেগুলো আমাদের রিভিশন হয়েছে সেইগুলোই, প্রায় সবগুলোই আমাদের রিভিশন হয়ে এসছে, কিছু কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়ে। তো সেখান থেকেই দেবো আমি। দেখো, আগের ক্লাসে আমরা জলবায়ু অঞ্চলের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করছিলাম, তাই তো? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, সেই জলবায়ুর বৈশিষ্ট্য কি, এখানে কীরকম স্বাভাবিক উদ্ভিদ জন্মায়, কীরকম পশু পাখি দেখতে পাওয়া যায়। তারপর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মানুষের আর্থসামাজিক পরিবেশ, কৃষিকাজ কীরকম হয়, খনিজ সম্পদ পাওয়া যায় কিনা, জনবসতি কীরকম, সেই সব কিছুই আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা বিশেষ ধরনের জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। দেখো, এই জলবায়ু মানে তুন্দ্রা জলবায়ু সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলে এক বিশেষ ধরনের শীতল জলবায়ু। আর গ্রীষ্মকালে যখন বরফ গলে যায়, মানে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কি হয়, সারা বছর তুষার আবৃত থাকে, এটা আমরা সবাই জানি, তাই তো? তো গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন এই জলবায়ু অঞ্চলে কিছু শৈবাল জন্মায়, আর সেই শৈবালের নাম হচ্ছে তুন্দ্রা। আর এই নাম থেকেই এই জলবায়ুর নামকরণ হয় তুন্দ্রা জলবায়ু। এটা আরেকটু ভালো করে তোমাদেরকে বলি, তাহলে বুঝতে পারবে। এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মানে তুন্দ্রা জলবায়ু কোথায় দেখা যায় বললাম? সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলে। এখানে কি হয়, সারা বছরই বরফ আবৃত থাকে, কিন্তু বছরের একটা সময় মানে গ্রীষ্মকাল যখন হয় তখন কি হয়, বরফ গলে যায়। আর এই সময় কি হয়, বরফ গলে গেলে বেশ কয়েক ধরনের শৈবাল জন্ম নেয়, আর ওই শৈবালগুলিকেই বলা হয় তুন্দ্রা। আর ফিনিশ ভাষায় তুন্দ্রা শব্দের অর্থ হচ্ছে বন্ধা বা রুক্ষভূমি। রুক্ষভূমি হচ্ছে যেখানে বৃক্ষহীন মানে গাছপালা সেরকম জন্মায় না, সেটাকে বলা হয় রুক্ষভূমি। তো তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোনো বড় উদ্ভিদ জন্মায় না, তবে গ্রীষ্মকালে মস, লাইকেন, শৈবাল এইসব জন্মায়। তো সেই জন্যে এই জলবায়ু অঞ্চলের নামকরণ হয় তুন্দ্রা জলবায়ু অঞ্চল, ঠিক আছে? এবার এই জলবায়ু অঞ্চলের অবস্থানটা আমরা একটু জেনে নিই। দেখো, সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত অঞ্চলের কাছাকাছি যে দেশগুলি রয়েছে, যেমন উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ, তারপর আলাস্কা, ইউরেশিয়ার উত্তরাংশ, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং গ্রিনল্যান্ডের যে সংকীর্ণ উপকূল অংশ, সেই উপকূল অংশে এই তুন্দ্রা জলবায়ু দেখতে পাওয়া যায়। আর দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলে এই তুন্দ্রা জলবায়ু পরিলক্ষিত হয়। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি? দেখো, আগে আমি বললাম যে এখানে সারা বছরই প্রায় বেশিরভাগ সময়ই বরফ আবৃত থাকে, তার মানে খুবই ঠান্ডা, তাই না? প্রচণ্ড ঠান্ডা। আর গ্রীষ্মকালটা হচ্ছে খুবই স্বল্পস্থায়ী, তবে গ্রীষ্মকালটাও হচ্ছে শীতল, স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল। আর অনেকটা সময় ধরে মানে দীর্ঘ সময় ধরে এখানে হিমশীতল শীতকাল বিরাজ করে। তো এটাই হচ্ছে এই জলবায়ুর বিশেষ বৈশিষ্ট্য। বছরের 8 থেকে 9 মাস এখানে থাকে শীতকাল। আর শীতকালে এই জলবায়ু অঞ্চলের তাপমাত্রা থাকে -20 ডিগ্রি সেলসিয়াস থেকে -40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা থাকে এখানে। তো তোমরা সকলেই জানো যে সাইবেরিয়ার ভারখয়ানস্ক বলে যে স্থানটা আছে, সেটা হচ্ছে উত্তর গোলার্ধের শীতলতম স্থান, তাই তো? আর এই ভারখয়ানস্কে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে -50.6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কতটা ঠান্ডা, বুঝতে পারছো?
তারপর দেখো যেহেতু প্রচণ্ড ঠান্ডা এখানে, সেই জন্য সমস্ত অঞ্চল তুষারে ঢাকা পড়ে যায়। মাঝে মাঝে এখানে তুষারপাত হয়, তুষার ঝড় তো চলতেই থাকে এখানে, নিত্যদিনের ঘটনা তুষার ঝড়টা। আর যখন শীতকাল চলে এখানে, এই সময় শীতকালের সময় সূর্যকে আকাশে দেখাই যায় না, এক টানা অন্ধকার থাকে। তবে রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য রামধনুর মতো আলোর ছটা দেখতে পাওয়া যায়। দেখো বেশিরভাগ সময় সূর্যকে দেখা যাচ্ছে না, তবে মাঝ রাতে 2-3 ঘন্টার জন্য একটা রামধনুর মতো আলোর ছটা দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় মেরু প্রভা। উত্তর গোলার্ধে বলা হয় সুমেরু প্রভা, আর দক্ষিণ গোলার্ধে যেটাকে দেখা যায় সেটাকে বলা হয় কুমেরু প্রভা। সুমেরু প্রভাকে বলা হয় অরোরা বেরিয়ালিস, আর কুমেরু প্রভাকে বলা হয় অরোরা অস্ট্রালিস। ঠিক আছে, এটা হচ্ছে শীতকালীন জলবায়ু। গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে 2 সপ্তাহ ব্যাপী বসন্ত হয়, তারপরে গ্রীষ্মকাল শুরু হয়। আর গ্রীষ্মকালটা খুব কম সময়ের জন্য থাকে, তাও 2 থেকে 3 মাসের জন্য থাকে গ্রীষ্মকাল। আর এই সময় গ্রীষ্মকালে এখানে গড় তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেলসিয়াসের মতো। গ্রীষ্মকালটাও এখানে প্রচণ্ড ঠান্ডা, শীতকালের থেকে কম ঠান্ডা, তবে গ্রীষ্মকালটাও এখানে শীতলই হয়। আর গ্রীষ্মকালে কি হয়, আকাশে খুব অল্প সময়ের জন্য সূর্য অস্ত যায়, বেশিরভাগ সময়টাতেই সূর্য আকাশে থাকে। এক টানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো দেখতে পাওয়া যায়। তবে সূর্যটা অনেক তির্যকভাবে পড়ে, যেহেতু 2 মেরুবৃত্তের কাছাকাছি অঞ্চল এটা, তো সেই জন্যেই সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে। উষ্ণতা সেই জন্যেই বেশি বাড়তে পারে না, উষ্ণতা কমই থাকে। আর তোমরা সকলেই জানো যে নরওয়ের হেমারফেস্ট বন্দরে, যার অক্ষাংশ হচ্ছে 70 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ, এই অঞ্চলে কি হয়, স্থানীয় সময় অনুযায়ী ওখানকার স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে আকাশে সূর্যকে দেখা যায়। যেহেতু ওই যে বললাম 22 থেকে 23 ঘন্টা সূর্যকে দেখতে পাওয়া যায়, তো সেই জন্যই এই অঞ্চলকে নরওয়ের হেমারফেস্ট বন্দরকে নিশীত সূর্যের দেশ বলে। কি বলা হয়, নিশীত সূর্যের দেশ বলা হয়। আর গ্রীষ্মকালে এখানে আকাশ কুয়াশায় ঢাকা থাকে, আর 20 থেকে 30 সেন্টিমিটারের মতো বৃষ্টি হয়, বৃষ্টিপাত সেরকম হয় না। তো এটাই হলো জলবায়ুর বৈশিষ্ট্য। জলবায়ুটা ভালো করে করবে। এরপর আমরা জানবো যে জীব বৈচিত্র্য, এখানকার জীব বৈচিত্র্য কীরকম। জীব বৈচিত্র্য আমাদেরকে আলোচনা করতে হলে প্রথমে আমরা জানবো এখানকার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। তো দেখো, বছরের বেশিরভাগ সময় যেহেতু তাপমাত্রা খুবই কম থাকে, বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে, সেই জন্যই বড় গাছ এখানে জন্মাতে পারে না। তো গ্রীষ্মকালে কি হয়, যখন বরফগুলো গলে যায়, তো বরফ গলে গেলে বরফে গলে যাওয়ার ফলে লাইকেন, মস, এইসব জাতীয় কিছু উদ্ভিদ এখানে জন্মায়, শ্যাওলা জাতীয় উদ্ভিদ এখানে জন্মায়। আর এখানকার উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে স্বল্পস্থায়ী, যেহেতু গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে এই ছোট ছোট উদ্ভিদগুলো জন্মায়, তো 50 থেকে 60 দিনের মধ্যে উদ্ভিদের জীবনচক্রটা সম্পন্ন হয়ে যায়। তারপরেই তো আবার শীতকাল চলে আসে, আর শীতকালে বরফে ঢাকা পড়ে, আর সেজন্য উদ্ভিদগুলো চাপা পড়ে যায়। আর তুন্দ্রা অঞ্চলের মধ্যভাগে তৃণভূমির প্রাধান্য বেশি দেখা যায়, যেমন মস, লাইকেন, এইসব তৃণভূমি থাকে। আর এখানকার উদ্ভিদগুলোর উচ্চতা ভূমিভাগ থেকে মাত্র 5 থেকে 8 সেন্টিমিটার হয়, খুবই ছোট, বেশি বড় উদ্ভিদ এখানে জন্মায় না। আর শীতকালে কি হয়, বরফ চাপা পড়ে গিয়ে উদ্ভিদগুলো নির্জীব হয়ে যায়। আবার যখন গ্রীষ্মকাল হয়, গ্রীষ্মকালে বরফগুলো যখন গলে যায়, তখন ওই উদ্ভিদগুলো পুনরায় সতেজ হয়ে ওঠে। আর গ্রীষ্মে ওই যে গুল্মগুলো বললাম, ওই মস, লাইকেন, এগুলো তো হয়। তারপর গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো, সেগুলো ছোট ছোট ফুল ফোটে। ঠিক আছে, তো এই হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রাণীদের সম্পর্কে একটু বলি। এখানে যেহেতু খুবই ঠান্ডা, হিমশীতল পরিবেশ, তো তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য বেশিরভাগ প্রাণীদের গায়ের লোম খুব বড় হয় এবং সাদা রঙের হয়। যেহেতু এই এত ঠান্ডা, আর এই এত ঠান্ডায় নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণীদের গায়ে লোম বড় হয়, এবং অনেক প্রাণীর চামড়ার মধ্যে একটা চর্বির একটা স্তর থাকে, যেরকম সিন্ধু ঘটক প্রাণীটার চামড়ার নিচে একটা চর্বির স্তর থাকে এই ঠান্ডা থেকে রক্ষার জন্য। আর এখানে স্থলভাগে বলগা হরিণ, তারপর শ্বেত ভালুক, সব লোমওয়ালা শ্বেত ভালুক, কস্তুরী মৃগ, তারপর শ্বেত শিয়াল,
এইসব প্রাণী দেখতে পাওয়া যায়। এছাড়াও খরগোশ, স্লেজ কুকুর, ক্যারিবু, তারপর নেকড়ে বাঘ, তারপর লেমিং, মেরু পেঁচা দেখতে পাওয়া যায়। তারপর দেখো এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জলভাগে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়। উদবিড়াল, সিল, সিন্ধু ঘটক, তিমি, তারপর বিভিন্ন প্রজাতির যাযাবর পাখি দেখতে পাওয়া যায়। তারপর বিভিন্ন ধরনের মাছি, কীটপতঙ্গ, পেঙ্গুইন, মশা এইসবও এই অঞ্চলে বসবাস করে। আর এই মেরু অঞ্চলে হাজার হাজার যাযাবর পাখি দেখতে পাওয়া যায়। তো এই হলো প্রাণীদের পরিচয়, কি কি প্রাণী দেখতে পাওয়া যায় সেগুলো। এরপর বলবো যে এখানকার আর্থসামাজিক পরিবেশ কীরকম, আর্থসামাজিক পরিবেশ এবং এখানকার মানুষদের জীবনযাত্রা কীরকম। দেখো আমি আগেই বলেছি যে এখানে প্রচণ্ড ঠান্ডা, সেজন্য মানুষ বসবাসের উপকূল নয় এই জায়গাটা। এই জলবায়ু অঞ্চলটা মানুষ বসবাসের জন্য খুবই প্রতিকূল, কষ্টকর জীবনযাত্রা, মানে কষ্টকর, খুবই জীবনযাত্রা খুবই কষ্টকর এখানে। তো সেই জন্যেই এখানে বেশি মানুষ বসবাস করে না, খুবই জনবিরল থাকে এই অঞ্চল, খুবই কম সংখ্যক জনবসতি দেখতে পাওয়া যায়। একমাত্র আদিম যে অধিবাসীরা তারাই মাত্র পরিবেশের সঙ্গে সংগ্রাম করে এখানে বসবাস করছে। যেমন দেখো গ্রিনল্যান্ড, কানাডা ও আলাস্কার যে উত্তরাংশে সেখানে এস্কিমো, রেড ইন্ডিয়ান উপজাতির মানুষেরা বসবাস করে। তারপর ইউরেশিয়ার সাইবেরিয়ায় সামোয়েদ এবং ইয়াকুত উপজাতির মানুষরা বসবাস করে। তারপর ল্যাপল্যান্ডে ল্যাপ, ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ বসবাস করে। তবে যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, খুবই শীত খুব বেশি, স্নোফল হয় খুব বেশি, সেজন্য কৃষিকাজ সেরকম এখানে হয় না। তো এখানকার অধিবাসীরা যাযাবর জীবন পছন্দ করে, যাযাবর প্রজাতির হয়। যাযাবর কোনটা জানো তো? মানে একটা জায়গা থেকে একটা জায়গায় কিছুদিন বসবাস করলো, তারপর আবার ওখান থেকে সরে গিয়ে আবার অন্য জায়গায় বসবাস করলো। তো সেটাই হচ্ছে যাযাবর জীবনযাপন। আর শীতকালে এরা কি করে, একটা গোলাকার বরফের ঘর তৈরি করে, যেটাকে বলা হয় ইগলু। ইগলু তোমরা অনেকেই দেখেছো, তোমরা বইয়ে দেখেছো ইগলু কীরকম হয়, টিভিতেও তোমরা দেখে থাকবে যে বরফের যে গোলাকার ঘর সেটাতে এরা বসবাস করে, যেটাকে বলা হয় ইগলু। তবে গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন শিল মাছের তৈরি যে তাঁবু সেখানে বসবাস করে। শিল মাছের চামড়ায় তৈরি যে তাঁবু সেটাকে বলা হয় টিউপিক। তো গ্রীষ্মকালে এরা টিউপিকে বসবাস করে, ঠিক আছে। হ্যাঁ, টিউপিকটা সম্পর্কে আরেকটু তোমাদেরকে ভালো করে বলি। টিউপিকটা হচ্ছে শিল মাছের চামড়া দিয়ে তৈরি একটা কাঠের খাঁচার ওপর গঠিত, মানে কাঠের খাঁচার ওপর শিল মাছের চামড়াটা দিয়ে তৈরি করা হয়। আর সিন্ধু ঘটকের গোফের যে লোম সেটা দ্বারা সেলাই করা হয়, তো এটাকে বলা হয় টিউপিক। আর যে শিল মাছের হাড় থেকে ছুঁচ তৈরি হয়, সেই ছুঁচ দিয়ে সেলাইটা করা হয়, ঠিক আছে। আর এখানকার মানুষেরা যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন এক ধরনের গাড়ি, যেটাকে বলা হয় স্লেজ গাড়ি, সেই গাড়ি এরা ব্যবহার করে। স্লেজ গাড়ি হচ্ছে হাস্কি কুকুরে টেনে নিয়ে যায়, মানে 10-12টা কুকুর থাকে, সেই কুকুরগুলো কি করে এই স্লেজ গাড়িগুলোকে টেনে নিয়ে যায়, এবং একজন বাহক থাকে, একজন চালক থাকে, সে যাত্রীরা যেখানে বসে সেই স্থানটার পিছনে দাঁড়িয়ে থাকে, আর কুকুররা এটাকে টেনে নিয়ে যায়। আর পর্যটকদের পরিবহনের জন্য এই স্লেজ গাড়ি খুব ব্যবহৃত হয়। আর জলে যাতায়াতের জন্য এরা এক ধরনের নৌকা ব্যবহার করে, যেটাকে বলা হয় কায়াক। আর এই কায়াক নৌকাটা শিল মাছের চামড়া দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর এরা পশুর চামড়া দিয়ে পোশাক, তারপর হাড় দিয়ে শিকার করার বর্ষা, সূচ এসব তৈরি করে। আর খাবারের জন্য এরা শিল মাছ, ভালুক, বলগা হরিণ, সিন্ধু ঘটক, মেরু শিয়াল এগুলো শিকার করে, সমুদ্রে মাছ ধরে। তারপর এরা হরিণের দুধ, বেরি ফল এসবও খাবার খায়। এরপর আমরা জানবো যে সাম্প্রতিক পরিবর্তন কি হয়েছে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সাম্প্রতিক কি পরিবর্তন হয়েছে। দেখো আমি যে বললাম এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাত্রা করে, যাযাবরভাবে জীবনযাপন করে, তাই তো। কিন্তু বর্তমানে
এই অঞ্চলের মানুষরা অনেকটা উন্নত হয়েছে। বর্তমানে কি হয়েছে, এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে, যেমন পিটসবার্গ অঞ্চলে কয়লা, সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা, তারপর ইউক্রেন এবং আলাস্কায় সোনা, খনিজ তেল, এইসব খনিজগুলো সন্ধান পাওয়া গেছে। সেই জন্যই এই অঞ্চলে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে, খনিজ ভিত্তিক শিল্প গড়ে উঠেছে। তারপর এই যে বিভিন্ন ধরনের প্রাণীর এখানে পাওয়া যায়, সেই সবের উপর ভিত্তি করে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। তারপর এই অঞ্চল পর্যটন শিল্পেও খুব উন্নত। তো সেই জন্য এইসব শিল্পের উন্নতির জন্য এখানকার মানে এই অঞ্চলের মানুষদের জীবনে খুব পরিবর্তন হয়েছে। বর্তমানে এখানকার এই অঞ্চল খুবই উন্নত হয়েছে এবং এই অঞ্চলে রেলপথ এবং জলপথের দ্বারা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। যেমন দেখো, সাইবেরিয়ার মারমিনস্ক বন্দর থেকে সেন্ট পিটসবার্গ পর্যন্ত একটা রেলপথ নির্মিত হয়েছে, যার ফলে এই অঞ্চলটা বহির্বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে পেরেছে। তারপর উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলটিকে অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে। তো এর ফলে কি হচ্ছে, বহির্বিশ্বের সঙ্গে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ধরনের সম্পর্কও বাড়ছে। তারপর এই অঞ্চলের মানুষরা কি করে, পশুর লোম, চামড়া এসব বহির্বিশ্বে রপ্তানি করে এবং তার পরিবর্তে এরা চা, কফি, তামাক এবং এছাড়া আরও যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আমদানি করে। তারপর দেখো, এই অঞ্চলে যেহেতু বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে, সেই জন্য এই অঞ্চল কৃষিকাজে তেমন উন্নত নয়। তবে বর্তমানে এই অঞ্চলে গ্রিন হাউসের দ্বারা কৃষিকাজ করা হচ্ছে। গ্রিন হাউস কি, গ্রিন হাউস প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে এবং এই গ্রিন হাউসে বিভিন্ন ধরনের শাক, সবজি, ফল, ফুল এইসব চাষ হচ্ছে। গ্রিন হাউসটা কি তোমরা সবাই জানো, গ্রিন হাউস হচ্ছে একটা কাচের ঘর, তাই তো? এর আগে গ্রিন হাউস সম্পর্কে তোমরা পড়েছো। গ্রিন হাউস হচ্ছে একটা কাচের ঘর। তো এই কাচের ঘরে কি হয়, সূর্য থেকে আলোটা ছোট্ট ক্ষুদ্র তরঙ্গ রূপে কাচের ঘরে প্রবেশ করে এবং সেই কাচের ঘরে যখন আলোটা প্রবেশ করে, তো সেটা যখন মাটিতে ধাক্কা খেয়ে বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যেতে চায়, ফিরে যাওয়ার সময় আর বেরোতে পারে না। তো তার ফলে কি হয়, কাচের ঘরটা বেশ উষ্ণ হয় এবং সেই উষ্ণতাটাকে কাজে লাগিয়ে কাচের ঘরের মধ্যে ফুল, ফল, শাক, সবজি এসব চাষবাস করা হয়। তো এটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস কৃষি। আর এই গ্রিন হাউস কৃষির ফলে এই অঞ্চলে বেশ কিছু চাষবাস করা হয়, বিভিন্ন ধরনের শাকসবজি, ফুল, ফল এইসব চাষবাস করা হয়। আর এই জন্যেই এই অঞ্চলটা বর্তমানে চাষবাসেও উন্নতি হয়েছে। তারপর দেখো, এই অঞ্চলের মানুষরা যাতায়াতের জন্য চাকাহীন একটা গাড়ি, স্লেজ গাড়ি ব্যবহার করত, কিন্তু বর্তমানে সেই স্লেজ গাড়ির পরিবর্তে মানুষ এখানে এক ধরনের গাড়ি ব্যবহার করে, যেটাকে বলা হয় স্নো মোবাইল। কি বলা হয়? স্নো মোবাইল। স্নো মোবাইল হচ্ছে একটা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত একটা গাড়ি, যেটা দ্বারা মানে ওই স্লেজ গাড়ির মতোই অনেকটা। স্নো মোবাইলটা 2 চাকা এবং 4 চাকা বিশিষ্ট হতে পারে। তো বর্তমানে এই স্নো মোবাইলের দ্বারাই বেশি মানুষ যাতায়াত করে। তো এই হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তুন্দ্রা জলবায়ু অঞ্চলটা তোমরা ভালো করে পড়বে। আমাদের তাহলে এই যে জলবায়ু অঞ্চলটা পুরোটাই শেষ হয়ে গেল। আর এখান থেকে আমাদের যে জলবায়ু অঞ্চলগুলো ছিল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এই 4টি জলবায়ু অঞ্চল আমাদের খুব ভালোভাবেই হয়ে গেল। তো এটা তোমরা ভালো করে পড়বে। আর এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আমি বলে দিয়েছি, তোমাদের শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, তো সেগুলোই তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে? আমি কিছু শর্ট কোশ্চেন এখান থেকে আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। প্রথম থেকেই দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, সমুদ্র সমতল থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত কি হয়? তোমরা সবাই জানো এটা, বায়ুর উষ্ণতা তত কমতে থাকে, তাই তো? নেক্সট কোশ্চেন হচ্ছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর উষ্ণতা ও বৃষ্টিপাত বেশি থাকে, ফলে এই জলবায়ুতে কি হয়েছে, এই জলবায়ুতে চিরসবুজ বনভূমি সৃষ্টি হয়েছে। যেহেতু সারা বছর উষ্ণতা বেশি থাকে আর বৃষ্টিপাতও বেশি হয়, সেই জন্যই চিরসবুজ বনভূমির সৃষ্টি হয়েছে। আর নিরক্ষীয় জলবায়ুতে বেশি বৃষ্টিপাতের কারণ কি? তো নিরক্ষীয় জলবায়ুতে সারা বছর অত্যাধিক বৃষ্টিপাত হয়, তার কারণ হচ্ছে এখানে
স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ বেশি, সেজন্য জলে মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি হয়। আর নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের অন্যতম বৈশিষ্ট্য কি? নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কাঠ খুব শক্ত আর লম্বা, গুড়িটাও খুব লম্বা হয়, আর অরণ্যের উপরে চাঁদোয়ার সৃষ্টি হয়েছে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, আরবি শব্দ মৌসুমীর অর্থ কি? আরবি শব্দ মৌসুমের অর্থ হচ্ছে ঋতু। নেক্সট কোয়েশ্চেন দেখো, ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ঋতু কয় প্রকার? ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ঋতু 4 প্রকার। মৌসুমী জলবায়ু অঞ্চলে বর্ষাকালের অন্যতম বৈশিষ্ট্য কি? মৌসুমী জলবায়ু অঞ্চলের বর্ষাকালের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমী বিস্ফোরণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কোন জলবায়ু অঞ্চল? আমরা সবাই জানি এটা মৌসুমী জলবায়ু অঞ্চল, তাই তো? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল মূলত যে অঞ্চলের অন্তর্গত তা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য কি? ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য আমরা সবাই জানি, সেটা হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত, তাই তো? শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল যে নামে পরিচিত, এটা আমরা সবাই জানি শীতকালীন বৃষ্টিপাতের দেশ নামে পরিচিত। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে সমস্ত উদ্ভিদ অন্ধকারে জন্মায়, আলোর অভাবেই জন্মায়, সেই সব উদ্ভিদদের কি বলা হয়? তাদেরকে বলা হয় স্কিওফাইট বা আলোক বিদ্বেষী উদ্ভিদ, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখো, কেবলমাত্র একটি ঋতু দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? কোন জলবায়ু অঞ্চলে বলো তো? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটি ঋতু দেখতে পাওয়া যায়। তারপর দেখো, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদের? এটা আমরা সবাই জানি, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। তারপর নিশীত সূর্যের দেশ বলা হয় কাকে? নরওয়ের হেমারফেস্ট বন্দরকে বলা হয় নিশীত সূর্যের দেশ, তাই তো? তারপর দেখো, উত্তর গোলার্ধের শীতলতম স্থান কোনটি? উত্তর গোলার্ধের শীতলতম স্থান হচ্ছে সাইবেরিয়ার ভারখয়ানস্ক। পৃথিবীর ফলের ঝুড়ি কোন জলবায়ু অঞ্চলকে বলে? এটা আমরা সবাই জানি, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলে। তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ো, আর টেক্সট বই থেকে তোমরা ভালো করে পড়ো, তাহলেই হবে। আর তোমাদের যেহেতু ডিসেম্বরে অ্যানুয়াল এক্সাম আসছে, তো তার জন্য ভালো করে তোমরা পড়াশোনা শুরু করো। আমি আজকে তোমাদেরকে সিলেবাসটা দিয়ে দেবো, সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।